নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি উত্তর কলকাতার আদি বাসিন্দা, উত্তর কলকাতার ভোটার। আমাদের অঞ্চলে আমি বিজেপিকে কোনোদিনই অ্যাক্টিভ হতে দেখিনি। দলীয় কার্যালয় আছে বলেও আমি জানি না। আমি যে অঞ্চলে থাকি, উল্টোডাঙ্গা অঞ্চলে, হঠাৎ দেখছি রাতারাতি গলিতে গলিতে ল্যাম্প পোস্টে উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়ের ছবি, ভোট চাইছেন। কাশীপুর, বেলগেছিয়া, মানিকতলা, এমনকি সংখ্যালঘু মহল্লাতেও তাপসবাবুর হাত জোর করে ভোট চাওয়ার ছবি। সাংগঠনিকভাবে কিছু পকেটে বিজেপির ক্ষমতা থাকলেও সেটা কোনো এফেক্টিভ রোল প্লে করার মতো জায়গায় নেই। তাহলে এই ব্যানার, এই পোস্টার, এই কাট আউট কারা লাগাচ্ছে? এখানেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। দেখুন, কলকাতা উত্তর বিজেপি যে কোনো মূল্যে জিততে চায়, স্বপ্ন। তাপস রায়ের মতো একজন নেতাকে বিজেপি পাওয়ায় বিজেপি সমৃদ্ধ হয়েছে এবং বলছেন তাপসবাবু আমাদের কলকাতার অভিভাবক। তাপস রায় 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর, বিদ্যাসাগর বড়বাজার থেকে জিতেছেন। উত্তর কলকাতার অলি গলি, চায়ের দোকান সব তিনি চেনেন। সেন্ট পলস কলেজের প্রাক্তনী। তাপস রায় যখন ছাত্র পরিষদের সভাপতি শুভেন্দু অধিকারী, তখন তাপস রায়ের নেতৃত্বে ছাত্র পরিষদ করতে শুরু করে। সেই থেকেই শুভেন্দুর সঙ্গে তাপস বাবুর একটা ব্যক্তিগত সম্পর্ক। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও সেই ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি। হয়তো রোজকার যোগাযোগটুকু ছিল না, কিন্তু পারস্পরিক একটা সম্পর্ক ছিল। এবং তাপসবাবু শুভেন্দুকে বুবাই বলেই ডাকেন, কারণ বুবাই হচ্ছে শুভেন্দুর ডাকনাম। 20 তারিখের পর, পঞ্চম দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর, কলকাতার 2টো আসনের জন্যই কিন্তু কোমর বেঁধে নামবে বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এরা তো থাকবেনই। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, শীর্ষ নেতা, তারা কার্যত কার্পেট বম্বিং করবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2টো রোড শো করার কথা আছে, কলকাতা উত্তর, দক্ষিণ এবং যাদবপুরকে মিলিয়ে। কারণ এবার হাওয়া সত্যি অন্য। আপনি যদি 21% সংখ্যালঘু ভোটার আছেন উত্তর কলকাতায়, কিন্তু উত্তর কলকাতায় প্রচুর হিন্দিভাষী মানুষ আছেন, প্রচুর মারোয়ারি, গুজরাটি সম্প্রদায়ের মানুষ আছেন। এমন কতগুলো কেন্দ্র আছে যেখানে মুসলিম ভোটার প্রায় নেই বললেই চলে, যেমন শ্যামপুকুর, নেগলিজেবল। মানিকতলাতে 8%। রাম মন্দির তৈরির পর আমি উত্তর কলকাতায় ঘুরে দেখেছি একটা উন্মাদনা, একটা হাওয়া। এবং তারপর উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সচেতন ভোটাররা তো সব দেখছেন। পার্থর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, পার্থ জেলে, কেষ্ট জেলে, বালু জেলে, একগুচ্ছ কর্তা জেলে। এসএসসি স্বীকার করে নিয়েছে 8,361 জন বেআইনি নিয়োগ হয়েছে। প্রভাবশালীদের তলব করছে, সব রক্ষা কবচ নিয়ে রয়েছেন। আসামে চিপ ফ্যাক্টরি হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে না। শুধু লক্ষ্মীর ভান্ডার, যে রাজ্যের 6টা নোবেল লরিয়েট ছিল, সেই রাজ্যে শিক্ষকের চাকরি মাছের বাজারে মাছ বিক্রির মতো নিলাম হয়েছে। কলকাতার সচেতন মানুষের যদি ঘুম না ভাঙে, তাহলে তাদের কুম্ভকর্ণের ঘুম কেউ ভাঙাতে পারবে না। প্রতিবাদ তো আপনারা করবেন, ভোটটা তো দেবেন।
কি হবে ভোট দিয়ে বলে কি ঘরে বসে থাকবেন? সকাল সকাল তো নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবে, যাকে খুশি ভোট দিন, ভোটটা দিতে বেরোবেন। আর মনে রাখবেন যে প্রতিবাদ করতে হয়, মাথার উপর দিয়ে জল বইছে, প্রতিবাদ সচেতনতার ভাষা, ভুলে যাবেন না আপনারা। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানাতে সংগঠিত হয়েছে। আমি তৃণমূল সমর্থকদের বলবো, নিজেরা ভাবুন, আপনাদের বাড়িতেও চাকরিযোগ্য ছেলেমেয়েরা আছে, শুধু ভাতা আর কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, একটা বিনিয়োগ আসছে না, একটা কলকারখানা হচ্ছে না। ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ করে আসামে চিপ ফ্যাক্টরি তৈরি হচ্ছে, আর ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগের ছিটেফোঁটাও নেই। উত্তর কলকাতার সাংসদকে দেখলাম বলছেন তিনি যেখানে বসেন ডায়াগোনালি অপোজিটে প্রধানমন্ত্রী বসেন। উনি আবার একটু সর্বভারতীয় হাবভাব আছে ওনার। এতদিন সাংসদ ভালো করে রাষ্ট্রভাষাও বলতে পারেন না, ইংরেজিটাও বলতে পারেন না। আর আপনি যদি উত্তর কলকাতার মানুষ হন, আপনার সাংসদকে দেখেছেন কখনো? তাকে পাওয়া যায়? দলের কর্মীরা নেতারাই তার সাক্ষাৎ পান না, আর সাধারণ মানুষ তো দূরের কথা। ভোট আসলে তিনি হাত জোর করে নেমে পড়েন, নিজের সর্বভারতীয় নেতা বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন, ব্যাস ভোট মিটে গেলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাহলে এবারে কিন্তু কঠিন লড়াইয়ের মুখে। তৃণমূলের সিংহবাগ কাউন্সিলর, বিধায়ক চায় না এই ভদ্রলোক জিতুক। একমাত্র বিবেক গুপ্তার ওনার স্ত্রী ছাড়া কোনো বিধায়ক ওনার সঙ্গে নেই। মিছিলে হাঁটবেন, জিপে উঠে রোড শো করবেন, সব ঠিক আছে বলবেন, মন থেকে তাদের সায় নেই। বরঞ্চ বিজেপির প্রার্থী যিনি হয়েছেন তিনি তাদের অনেক কাছের মানুষ, দরকারে অদরকারে পাওয়া যায়, করাপশন চার্জেস নেই, তার বাড়ি সবার জন্য অবারিত ধার। দক্ষিণ কলকাতার যিনি প্রার্থী আছেন, অনেকেই বলছেন সাংসদ হওয়ার যোগ্যতাই তার নেই। ওখানেও কঠিন লড়াই। এবার দক্ষিণ কলকাতা ছোটবাবু আর তার পিসিমণি থাকেন, তৃণমূলের দুর্গ, ওইসব দুর্গ টুর্গ আর কোনো কেন্দ্র নয়। কঠিন লড়াই হবে, খুব অল্প মার্জিনেই জয় পরাজয়ের নিষ্পত্তি হবে। তারপরে সায়রা হালিম আছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সায়রা হালিম খুব ভালো ক্যান্ডিডেট। দেখুন, বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় ৭৫,০০০-এর বেশি ভোটে জিতলেন। বাই ইলেকশনে কোন ক্রমে তৃণমূলের বাবুল সুপ্রিয় জিতল ২০,০০০-এ। ওই ওয়ার্ডের মধ্যে আবার ওই কেন্দ্রের মধ্যে ২-৩টে ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ইলেকশনে ৩০,০০০ ভোটে জিতেছিল। সেই ওয়ার্ডগুলোতে পিছিয়ে গেছিল বাই ইলেকশনে। আর কলকাতা কার্যত সেনা ছাউনি হয়ে যাবে। অলিতে গলিতে সব জায়গায় দেখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ভারী বুটের আওয়াজ, নির্ভয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ভোট আপনি দেবেন। কোনো মাতব্বরের চোখ রাঙানির কাছে মাথা নত করবেন না। ভয় পেয়ে আর ভোট দিয়ে কি হবে বলবেন না। যাকে খুশি ভোট দেন, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কলকাতার ভোটদানের হার রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলোর থেকে অনেক ক্ষেত্রেই কম হয়। এবার কিন্তু সেই ট্র্যাডিশন আমাদের সবাইকে ভাঙতে হবে। এই ভোটটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোট। নেতৃত্বের প্রশ্নে গণভোট তো আছেই, এটা সারা ভারতবর্ষের ফেনোমেনন। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোট। কলকাতার মানুষ যদি বাংলাকে পথ না দেখায়, কে পথ দেখাবে? ওইসব বুদ্ধিজীবীদের কথা ভুলে যান। আপনারাই বুদ্ধিজীবী, আপনারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল।
আপনারাই জীবন সংগ্রামে প্রতিনিয়ত নিজেদের জড়িয়ে রাখেন। আপনারা চটি চাটা নন, আপনারা এটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়ার বাসনাও রাখেন না। আপনারা চান শুধু আপনার ছেলে মেয়েরা যেন একটা চাকরি পায়, আইন শৃঙ্খলা ঠিক থাকে, শাসক দলের ওই লালচুল কানে দুলদের তোলাবাজি যাতে বন্ধ হয়। আপনি নিজের বাড়ি করলে কার কাছ থেকে ইমারতি দ্রব্য নেবেন সেটা আপনি ঠিক করবেন। আপনার ছেলে মেয়েটা MA MSc করে চাকরির দরখাস্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাচ্ছে না চাকরি, জুতোর শুকতলা খুয়ে গেছে, আপনি অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আর দেখছেন একটা কাউন্সিলর স্কুলের গণ্ডি পেরোয়নি, 10 হাতে 10টা দামি আংটি, বাজুবন্ধ, এখানে সোনার চেন, দামি সোনার চেন গলায়, পায়ে দামি জুতো, লেটেস্ট মডেলের কয়েকটা আইফোন, দামি SUV, বিদেশে সপরিবারে ছুটি কাটাতে যায়, কেউ কেউ আবার ওয়ার্ল্ড কাপের খেলাও দেখে এসেছে। আয়ের উৎস নেই, কি করে কেউ জানে না, বলে আমি কাউন্সিলর। প্রতিবাদ করবেন না? আপনি শাসক দলের সমর্থক হতে পারেন, দিনের শেষে যখন বাড়িতে ফেরেন তখন MA পাস MSc পাস ছেলে মেয়েটার মুখের দিকে তাকলে আপনার খারাপ লাগে না? আপনার ছেলে মেয়েও তো একটা চাকরি পেতে পারত, তাদের চাকরিটা এরা মাছের বাজারে মাছের বিক্রি করার মতো নিলাম করেছে টাকার বিনিময়। লজ্জাও এদের দিকে সরে দাঁড়ায়। কলকাতার মানুষ এদেরকে দয়া করে চিনুন। তবে এবার হাওয়া অন্য রকম। ওই যে প্রচারের জিপে দাঁড়িয়ে বলছেন না, ওই কোণে প্রধানমন্ত্রী বসেন, আমার থেকে মনে মনে ভাবছিলাম প্রধানমন্ত্রীকে কলকাতা থেকে জ্যাকেটের কাপড় দেন, প্রধানমন্ত্রী পড়লে অযাচিতভাবে প্রশংসা করেন। আমরা কেন করেন বুঝি। ভুবনেশ্বরে ছিলেন না, তার মধ্যে অনেকদিন হসপিটালে। আপনার খেলা ধরে ফেলেছে মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, আপনার দলের কর্মী সমর্থকরাই ধরে ফেলেছে। তাদেরই কোনো অ্যাক্সেস নেই আপনার কাছে। কুণাল ঘোষ যাই বলুক না কেন, একটা কথা তো ঠিকই বলেছিল, যে সারা জীবন কিছু লোক দেওয়াল লিখবে আর উনি সাংসদ হয়ে যাবেন। নিজের মতো করে এর সঙ্গে বিরোধ ওর সঙ্গে বিরোধ। এই যে পঞ্চায়েত নির্বাচন হলো, কোলে মার্কেটের কাছে একটা সভা করেছিলেন, বাকি সময় কোথায় ঘুরতে গেছিলেন স্ত্রীকে নিয়ে, গ্রামে গঞ্জে প্রচারে করেননি। উনি আবার সংসদীয় দল নেতা, সেটা আবার বলেন। আমার উল্টো দিকে প্রধানমন্ত্রী বসেন। তৃণমূলের পুরনো কর্মীদের মনে আছে, দলের দুঃসময় ইনি জোড়া মোমবাতি নিয়ে আপনাদের প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন। নিয়মিত এক সময় এই 2002-03 প্রয়াত সুষমা স্বরাজ, প্রমোদ মহাজনকে বাড়িতে ডেকে নৈশভোজে দ্বীপ্রাহরিক আহারে নিমন্ত্রণ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেনই না, তিনি এমন লবি করলেন যে বাজপেয়ীজি পর্যন্ত তাকে মন্ত্রিসভায় নিয়ে নিতে চেয়েছিল। তারপরে হাতে পায়ে ধরে মমতা আর ভুল হবে না বলে আবার তৃণমূলে ফিরেছেন। আপনি যে কলকাতা উত্তরে দাঁড়াচ্ছেন তার পিছনে ভূমিকা আছে সোমেন মিত্রর। সোমেন মিত্র যখন জয়েন করেছিলেন তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সোমেনদা আপনি তো উত্তর কলকাতায় দাঁড়াবেন। সোমেন তখন বলেছিলেন, না না, আমাকে তো এমন একটা আসন দাও যেখানে কোনোদিন কংগ্রেস বা তৃণমূল জেতেনি। তারপরে তিনি ডায়মন্ড হারবারে যান, সুদীপের স্বস্তির নিঃশ্বাস পড়ে। 87 সালে প্রিয়দা আপনাকে কিভাবে টিকিট দিয়েছিলেন পুরনো লোকমত আমরা জানি। আর আপনি খাঁটি তৃণমূল নন। আপনি তৃণমূলের খারাপ দিনে তৃণমূলের প্রার্থীকে জোড়া মোমবাতি চিহ্নে ভোটে লড়ে নির্দল হয়ে প্রায় লাখখানেক ভোট কেটে কলকাতা উত্তর পশ্চিমে 2004 সালে সুধাংশু শীলকে জিতিয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা এবার গণতান্ত্রিক পদ্ধতিতে যারা দলের দুঃসময়ে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের
বিরুদ্ধে মধুর প্রতিশোধ দেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম এ? তাপসবাবু বলেছেন নন পারফর্মিং অ্যাসেট। জানি না উত্তর কলকাতায় শেষ হাসি কে আসবে, তবে এইটুকু বলতে পারি, আমার কোনাকুনি প্রধানমন্ত্রী বসেন এই কথাটা ৪ঠা জুনের পরে তিনি আর বলতে পারবেন কিনা। সিচুয়েশন ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটিস। দেখুন, কলকাতার হাওয়া তো আমি বোঝাবার চেষ্টা করলাম, গ্রাম বাংলার হাওয়া কি? মুখ্যমন্ত্রী বলছেন যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নন্দীগ্রামে গণহত্যা সংগঠিত করেছিল। প্রলাপ বললেও কম বলা হয়। শিশিরবাবু শুভেন্দু অধিকারী না হলে নন্দীগ্রামের ওই আন্দোলন হতো না, আর তিনিও নবান্নের 14 তলায় বসতে পারতেন না। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, জানেন তো, ওই ইন্ডিজোটের আর এক শরিক অখিলেশ তার নতুন বুয়া খুঁজে পেয়েছে। মায়াবতীর সঙ্গে তার সম্পর্ক নেই, জোট করে লড়েছিলেন 19-এ, এখন মায়াবতী আলাদা লড়ছেন। তাই ভদোই আসনে কমলাপতি ত্রিপাঠীর পরিবারের এক সদস্যকে প্রার্থী করেছে তৃণমূল, সমাজবাদী পার্টি, কংগ্রেস সমর্থন করেছেন। প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে অখিলেশ তার নতুন বুয়া খুঁজে পেয়েছে। জমে উঠেছে বাংলার রাজনীতি, দেশের রাজনীতি। আর যতদিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ততই দেয়াল লিখন পড়তে পারছে না, এবং যত 4 তারিখ আসছে ততই তার ডেসপারেশন একেবারে সামনে চলে আসছে।